Hello dear students, how are you? Today I am going to take class for HC second year. In my previous class, I discussed about transformation of sentence, and in those classes I tried to discuss, or I tried to highlight on the rules of transformation of sentences, that is how to transfer from complex to simple and compound to simple. আসলে আমাদের যখনই ট্রান্সফার করতে হবে, সেন্টেন্সের ট্রান্সফরমেশনটা করতে হবে, তখন সবসময় মনে রাখতে হবে যে প্রশ্নের মধ্যে যে লাইনটা দেওয়া আছে বা যে গিভেন সেন্টেন্সটা তোমাকে চেঞ্জ করতে বলা হয়েছে, সেই টেন্সটা আসলে, সেই সেন্টেন্সটা আসলে তোমার কোন সেন্টেন্সে আছে, সিম্পল আছে, কমপ্লেক্সে আছে না কম্পাউন্ডে আছে। অফকোর্স একটা তো ব্র্যাকেটে দেয়াই থাকবে, সেটা হচ্ছে তোমার ডিরেকশন। অ্যাকর্ডিং টু দ্যাট ডিরেকশন তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো ব্র্যাকেটের মধ্যে যে ডিরেকশনটা দেওয়া থাকে, এর বাইরে যে দুইটা সেন্টেন্স থাকবে, ওই দুইটার মধ্যে একটা না একটা এটা হবে, আইদার অর হবে। ইদার একটা হতে পারে, যদি তোমার ব্র্যাকেটের মধ্যে কম্পাউন্ড লেখা থাকে, তবে ওই গিভেন সেন্টেন্সটা, কোশ্চেনের মধ্যে যে গিভেন সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা তোমার হতে পারে সিম্পল, হতে পারে কমপ্লেক্স। তো লাস্ট দুইটা ক্লাসে আমি শিখাইছিলাম যে কিভাবে তোমাকে সিম্পলে রূপান্তরিত করতে হবে। প্রথম ক্লাসে তোমাদের মনে পড়ে কিনা, বা যদি ভুলে যাও তুমি রিভিউ করে দেখতে পারো, যে প্রথম ক্লাসে আমি কিন্তু বুঝাইছিলাম যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আমি বুঝাইছিলাম যে কিভাবে নিব। আগে আমরা সিম্পলটা ধরবো, সিম্পল ধরে আমি বললাম যে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল নিব এবং কম্পাউন্ড থেকে আমি কিভাবে সিম্পলে নিব। এখন আজকে আমি দেখাতে চাচ্ছি কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্সে তুমি নিবা। যখন আমি এটা দেখাতে যাচ্ছি বা চিন্তা করলাম যে আসলে সেম, সবই সেম, সো আমি আজকে কিছু তোমাকে চেঞ্জ করে দেখাবো, কতগুলো সেন্টেন্স ট্রান্সফার করে দেখাবো সিম্পল থেকে কমপ্লেক্সে। তো আমি চাই তুমি সেই চেঞ্জের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে বোঝো। আমাদের প্রথমত কি মনে রাখতে হবে, আমাদেরকে নিতে বলছে তোমার কমপ্লেক্সে। আবার একটু মনে করাই দিই, কমপ্লেক্স মানে হচ্ছে দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে, প্রিন্সিপাল ক্লজটা থাকবে, সিম্পলি কি থাকবে বলো, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। শুধু এই যে একটা, আমি দুইটা লিখে রাখছি কারণ বোর্ডে একটু বেশি জায়গা নিচ্ছে না, আমি চেঞ্জ করবো, আবার লিখবো। সো আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে তোমার, যেমন ধরো আমরা শিখছিলাম, যখন তোমরা একটু রিভিউ করে দেখবা, কমপ্লেক্স থেকে যখন সিম্পল শিখছিলাম, তখন আমরা দেখছি যে তোমার বিকজ অফটা কেন ব্যবহৃত হচ্ছে। কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লজে বিকজ বা সিন্স আছে বা কারণ বোঝাচ্ছে, সেখানে বিকজ অফ বসতেছে, তুমি জাস্ট উল্টায় দাও। সেটা হচ্ছে, আগে স্ট্রাকচারটা ঠিক করো। দে ফেইলড টু ফাইন্ড হিম আউট বিকজ অফ হিজ বিং শ্যাবি ড্রেস। তারা তাকে খুঁজে বের করতে সক্ষম হলো না, বা তারা তাকে খুঁজে বের করতে ব্যর্থ হলো তার অত্যন্ত সাধারণ মলিন ড্রেসের কারণে। তো এটাকে আমরা, এটা তো সিম্পল আছে, বিকজ অফ। আরো টেকনিক বলছিলাম, এগুলো আসলে টেকনিক দিয়ে হয় না। বিকজ অফ এর পর পজিটিভ কেস হবে, পজিটিভ কেসের পর তোমার ভার্বের সাথে আইএনজি হবে, বাট সিম্পল সেন্টেন্সে কখনো বিকজ অফ হবে না। হ্যাঁ, তাহলে কি করতে হবে, they failed to find him out, they failed, কমপ্লেক্স করতে হবে আমাকে, they failed to find him out, কমপ্লেক্স করতে হলে কি করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে। সরি, আমি একটু ভুল বলছি, বিকজ অফ তো সিম্পলি ব্যবহৃত হবে। বিকজ অফ থেকে আমাকে দুইটা, এটা বিকজ অফ দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করছি, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আমাকে এখন দুইটা ক্লজ তৈরি করতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা যদি উত্তরটা লিখি, তাহলে কি দাঁড়াবে, they failed to find him out as he থেকে হয়ে যাবে he। এখন এখানে যেহেতু ফেইল্ড আছে, এটা পাস্ট টেন্স আছে, সুতরাং এখানে বিইং এর ক্ষেত্রে আমাকে সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে। পাস্টের জন্য অক্সিলারি ভার্ব টু বি ভার্বের গ্রুপে কে কে আছে, ওয়াজ অথবা ওয়্যার। বিকজ he was because of his being shaped, because they failed to find him out as he was, আমি মনে হয় এখানে ইনটা লিখতে হবে, because of his being in shabby dress। তো এই যে তোমার অ্যাজ বা সিন্স দেওয়া হলো, ইনটা না দেওয়ার কারণে দেখো কি প্রবলেম হয়েছে, আমি মিলাতে পারতেছিলাম না। দে ফেল টু ফাইন্ড হিম আউট বিকজ অফ হিজ বিং ইন শ্যাবি ড্রেস, দে ফেল টু ফাইন্ড হিম আউট অ্যাজ হি হয়ে গেল, বিং এর থেকে চেঞ্জ করে অক্সিলারি ভার্ব হলো ওয়াজ ইন শ্যাবি ড্রেস। এরপর সেকেন্ডটা আমরা বিকজ অফ এর রুলসটা তুমি জাস্ট উল্টায় দিবা, আমরা যেটা পড়ছিলাম আগে উল্টায় দিলে হবে।
উই মাস্ট গিভ ইম্পর্টেন্স অন সোলার এনার্জি, আমাদের অবশ্যই সৌরশক্তির উপর গুরুত্ব দিতে হবে, দেওয়া উচিত, বিকজ অফ ইটস বিং এ রিনিউয়েবল এনার্জি। সবসময় মনে রাখতে হবে দুইটা ক্লজের টেন্স কিন্তু সেম হতে হবে। প্রথম ক্লজটা তুমি পাস্টে করলা, পরের ক্লজটা তুমি প্রেজেন্টে করলা, টোটালি ভুল হবে। এই জন্য একটু খেয়াল করতে হবে। এই বিইংটা কিন্তু তোমার এখান থেকে বোঝার উপায় নেই, তোমাকে প্রথম ক্লজ থেকে উই মাস্ট গিভ, এটা স্বাভাবিক সত্যি কথা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং আমরা কি এখানে বিইং এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। তাহলে উই মাস্ট গিভ ইম্পর্টেন্স, আমরা উত্তরটা কি লিখব, উই মাস্ট গিভ importance on solar energy as দিয়ে কিন্তু আমি আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ করতেছি, as it is a renewable energy। সো আমি বলতে চাচ্ছি এই যে ক্লজটার উপর বেস করে তোমাকে ইজ হবে না, ওয়াজ হবে না, আর ইজ ওয়াজ হবে, বা এটা সিঙ্গুলার নাম্বারে হবে না প্লুরাল নাম্বারে হবে, এটা ডিপেন্ড করবে এই ক্লজের সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপরে। তো আমি ওই যে কমপ্লেক্স থেকে সিম্পল ক্লজ হবে বিকজ অফ যে রুলসটা বুঝেছি, এটা জাস্ট তুমি উল্টায় দিলে হবে। এরপর চলে আসো, আমি আরো কিছু রুলস তোমাকে পড়াতে চাই বা তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাতে চাই। ট্রান্সফরমেশন সেন্টেন্সে অবশ্যই তোমাদের রুলস পড়ার পাশাপাশি অবশ্যই অনেক অনেক বেশি প্র্যাকটিস করা দরকার। এই যে তোমাদের যে রেফারেন্স বইটা কেনানো হয়েছে, বাসায় ক্লাসে যেটা ফলো করা হতো, সেটা তুমি ফলো করলে ইনাফ। এতদিনে তোমাদের তো আসলে টেস্ট পরীক্ষার কাছাকাছি এসে যাওয়ার কথা ছিল। যদি করোনা ক্রাইসিস না থাকতাম, আমরা যদি একটা স্বাভাবিক সিচুয়েশনে থাকতাম, তাহলে অবশ্যই দেখা যেত যে আমরা এখন টেস্টের প্রিপারেশন নিচ্ছি। টেস্ট মানে কি বলো, টোটাল বইটাই শেষ হয়ে যাওয়া। এবং এই যে আমি যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স করাচ্ছি, আমরা 3 জন টিচার ক্লাস নিচ্ছি, এবং আমি এটা মোটামুটি এইটুকু জানি, আমাদের অনেকগুলি ক্লাস মানে সবগুলি গ্রামার আইটেমই তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। এখন তোমাদের কিন্তু বাসায় প্রচুর প্রচুর প্র্যাকটিস করা দরকার। তোমাকে সবসময় মাথার মধ্যে এই চিন্তাটা রাখতে হবে যে আমার কিন্তু টেস্ট পরীক্ষার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি করোনা প্যান্ডামিকটা কমে যায়, তোমাদের পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি। হ্যাঁ, কি জানো কি হবে, এপ্রিলে হবে না পরে হবে, আই এম নট শিওর, কিন্তু তোমাকে কিন্তু আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট তোমার এপ্রিলে মানসিকতা নিয়ে পড়াশোনাটা করা উচিত। এখন আমরা ইনস্পাইট অফ যেটা আমরা শিখছি তোমার কমপ্লেক্স, এক্ষেত্রে দো বা অল দো, তোমার মনে পড়ে তোমাদের আমি যখন রুলটা শিখাইছি সেখানে দেখা যাচ্ছে যে দো বা অল দো যুক্ত এইভাবে শিখাইছি। দো বা অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে, একদম সিমিলার। তাহলে ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করতে হলে কি করতে হবে, দো বা অল দোটা ব্যবহার করতে হবে। ইনস্পাইট অফ হ্যাভিং কোয়ালিফিকেশন, সাপোজ এরকম যদি হয়, ইনস্পাইট অফ হ্যাভিং qualification he did not get the job. He did not get the job in spite of, though খুবই ইজি, বাংলাতে একটু জানলে আরো সুবিধা হয়। in spite of having qualification, দক্ষতা থাকা সত্ত্বেও সে চাকরিটা পায় নাই, যদিও তার দক্ষতা ছিল। এই যে তোমাকে একটা পুরা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। দো হি কোথেকে পেলেন ম্যাডাম, সেকেন্ড ক্লজ থেকে আনছি। দো হি হ্যাড হয়ে যাবে, কেন হ্যাড হইলো, বিকজ এখানে ডিড আছে, এখানে হ্যাড, এখানে হ্যাজ দেওয়া যাবে না। আমি বারবার বলছি প্রিন্সিপাল ক্লজের চেহারা দেখে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স তোমাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। দো হি হ্যাড কোয়ালিফিকেশন হি ডিড নট গেট দ্য জব। ইজি। এরপর তোমাদের নেক্সট আইটেম দেখাচ্ছি। আমি কি করতেছি বলো, সিম্পল থেকে কমপ্লেক্স। হি ইজ টু পুয়ার টু বাই এ ড্রেস। এটাকে আমরা কি করতে হবে, এই রুলসটা আমি তোমাদেরকে শিখাইছি। হি ইজ টু পুয়ার টু বাই এ ড্রেস, সে এতটাই দরিদ্র যে সে একটা ড্রেস কিনতে পারে, ইজ আছে। সো আমরা কি বলবো, এখানেও আমাদের কি করতে হবে, he is so poor that he cannot buy a dress. So I think যে তোমরা এই প্র্যাকটিসটা থেকে মোটামুটি বুঝতে পারতেছো যে কিভাবে একই রকম, জাস্ট একই রকম। তো
তো আমি নেক্সট ক্লাসে অন্য একটা ক্লাস দিব, তারপরে আবার আমি সিম্পল থেকে কমপ্লেক্সে প্র্যাকটিস করবো। প্রত্যেকটা রুলস থেকে মিনিমাম একটা বা দুইটা উদাহরণ করানোর চেষ্টা করবো। তো আজকে এখানেই থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।